আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে আমার চ্যানেলে সুস্বাগতম। আশা করি তোমরা বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমার এই আপডেট ভিডিওটিতে থাকছে 2021-এর অক্টোবর নভেম্বর মাসের যে ফাইনাল টাস্ক অর্থাৎ ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, এই পার্ট 8-এর দশম শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্রের সমাধান। তোমাদের এই দশম শ্রেণীর ভূগোলের মোট 50 নম্বরের প্রশ্ন রয়েছে এখানে। এই 50 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 9 = 9, অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের মান 1 এবং মোট 9টি প্রশ্ন রয়েছে। দেখো 9টি প্রশ্ন কী কী রয়েছে দেখে নাও একটু। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই একের দাগে মোট 9টি প্রশ্ন রয়েছে। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 1 করে, মোট 3 নম্বরের প্রশ্ন। 3-এর দাগে বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। এখানেও 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 1 এবং মোট 3 নম্বরের প্রশ্ন 3-এর দাগে। 4-এর দাগে ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাতে বলছে। এখানেও মোট 3 নম্বরের প্রশ্ন। 5-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 এবং মোট 8 নম্বরের প্রশ্ন। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 3 এবং মোট 9 নম্বরের প্রশ্ন। আর 7-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 5 এবং মোট 15 নম্বরের প্রশ্ন। এবার উত্তরগুলি আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। 1-এর দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগে প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো প্লাবনভূমি, এস্কার, গিরিখাত, স্বাভাবিক বাঁধ। সঠিক উত্তরটি হলো অপশান গতে গিরিখাত। 1.2-এর দাগের প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো ফিয়র্ড, বার্কশুন্ড, করি, এরিটি। সঠিক উত্তরটি হলো অপশান খতে বার্কশুন্ড। 1.3-এর দাগের প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। লাদাখ অঙ্গরাজ্য, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য। হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল, উত্তর পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। 14 দাগের ঠিক জোড়াটি নির্বাচন করো। শৃঙ্খলিত শৈলশিরা নদীর সঞ্চয় কাজ, এরিটি হিমবাহের সঞ্চয় কাজ, অপসারণ গর্ত বায়ুর সঞ্চয় কাজ, বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। এখানে সঠিক উত্তরটি হলো অপশান ঘতে বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। 1.5-এর দাগের প্রশ্ন, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল নির্দিষ্ট ঋতুতে এদের পাতা ঝরে যায়, পাতায় মোমের প্রলেপ থাকে, উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়ার সৃষ্টি করে, এদের শ্বাসমূল থাকে। সঠিক উত্তরটি হলো অপশান গতে উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়ার সৃষ্টি করে। অপশান গয়ের উত্তরটাই ঠিক। 1.6-এর দাগের প্রশ্ন, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, গোয়া, উত্তরপ্রদেশ, সিকিম। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে সিকিম। 1.7-এর দাগের প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো গিরিখাত, রসেমোতানে, বালিয়াড়ি, গৌড়। সঠিক উত্তরটি হলো অপশান গতে বালিয়াড়ি। 1.8-এর দাগের প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। উত্তর পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে নীলগিরি, দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী নর্মদা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি, উত্তর পূর্ব ভারতে হচ্ছে কৃষ্ণমৃত্তিকা। সঠিক উত্তরটি হলো অপশান গতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি। এখানে আন্দামান হবে, ফুল স্পেলিংটা ভুলে গেছে।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বৃক্ষ মেহগনি। 1.9 দাগের প্রশ্ন, ভারতের রুড়ো বলা হয় জামশেদপুরকে, দুর্গাপুরকে, ভিলাইকে, বোকারোকে। সঠিক উত্তরটি হল অপশান খতে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয়। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগের প্রশ্ন, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে প্রসারিত হয়। এখানে উত্তরটি হবে অপবাহন প্রক্রিয়ায়। 2.2 দাগে ড্যাশ উপত্যকা পীরপাঞ্জল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। উত্তরটি হলো কাশ্মীর উপত্যকা। 2.3 দাগের প্রশ্ন, ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। উত্তরটি হলো উত্তর হবে এখানটায় উত্তর পূর্ব বা প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে। উত্তর পূর্ব বা প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক থাকে। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। নদী খাতে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ। উত্তরটি ঠিক। আচ্ছা, তার আগে একটু এটা ঠিক করে নিই, তোমাদের টাইপটা একটু হয়েছে। ওকে, উত্তরটা হবে উত্তর পূর্ব বা প্রত্যাগমনকারী বায়ুর প্রভাবে। 3 দাগে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। নদী খাতে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ। উত্তরটি ঠিক। 3.2 দাগের প্রশ্ন, নদী খাতে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ, এটা হয়েছে। তারপরে 3.2 দাগের প্রশ্ন, ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়। এখানে উত্তরটি ভুল। 3.3 দাগের প্রশ্ন, শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় চা চাষের পক্ষে আদর্শ। এর উত্তরটাও ভুল। এরপরে 4 দাগে স্তম্ভ মেলাও দেখে নাও। ক স্তম্ভ খ স্তম্ভ গে, উত্তরটি দেখে নাও। ক স্তম্ভে 4.1 বিশুদ্ধ কাঁচামালের সঙ্গে, খ স্তম্ভে 2 নম্বরে তুলো, ক স্তম্ভে 4.2 মালাবার উপকূলের সঙ্গে, খ স্তম্ভে 3 নম্বরে কয়াল, 4.3 হিমবাহের সঙ্গে, খ স্তম্ভে 1 নম্বরে ক্রেভাস। এরপরে সংক্ষিপ্ত উত্তর দাও। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1 দাগের প্রশ্ন, পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। উত্তরটি দেখো, পলল বেজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হওয়ার কারণ হলো পর্বতের পাদদেশে ভূমি ঢাল ভীষণভাবে কমে যায়। এতে পার্বত্য অঞ্চল থেকে নদীর সাথে বাহিত নুড়ি, বালি, পলি, কাঁকর প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। এই সঞ্চিত পদার্থের উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে তা অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে। হাত পাখার মতো দেখতে প্রায় গোলাকার এই ভূমিকে পলল বেজনী বা পলল পাখা বলে। উদাহরণ, উত্তরপ্রদেশের দুন উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকায় হিমালয়ের পাদদেশে অনেক পলল বেজনী গড়ে উঠেছে। 5.2 দাগে ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তরটি হলো, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার কারণগুলি নিম্নলিখিত। 1 নম্বর পয়েন্টে নদীগুলি স্বল্প দৈর্ঘ্যের। অধিকাংশ নদী স্বল্প দৈর্ঘ্যের বলে নদীর জলে পলি কম থাকে, যার জন্য নদীর মোহনায় বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না। 2 নম্বর পয়েন্টে খরস্রোতা। নর্মদা ও তাপ্তি অপেক্ষাকৃত দীর্ঘ নদী, কিন্তু এই নদী দুটির মোহনাতেও বদ্বীপ নেই, কারণ নর্মদা ও তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। মোহনার কাছেও নদী দুটি বেশ খরস্রোতা, ফলে নদীর মোহনায় পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না। 3 নম্বর পয়েন্টে ক্ষয়কার্য কম। পশ্চিম বাহিনী নদীগুলি কঠিন আগ্নেয় ও প্রান্তরিত শিলা গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, ক্ষয়কার্য কম হয়, ফলে নদীবাহিত বোঝার পরিমাণও যথেষ্ট কম, যার জন্য বদ্বীপ গঠিত হয় না। 5.3 দাগের প্রশ্ন, অক্ষাংশ ভিত্তিক হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, উষ্ণতা বাড়লে হিমরেখার উচ্চতা বাড়ে এবং উষ্ণতা কমলে হিমরেখার উচ্চতা কমে।
উচ্চ অক্ষাংশে উষ্ণতা কম, তাই হিমরেখার উচ্চতাও কম। আবার নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি, তাই হিমরেখার উচ্চতাও বেশি। উদাহরণ: মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান প্রায় সমুদ্রপৃষ্ঠে অর্থাৎ 0 মিটার থেকে শুরু করে নাতিশীতোষ্ণ অঞ্চলে 2000 থেকে 2500 মিটার, ক্রান্তীয় অঞ্চলে 4000 থেকে 4500 মিটার এবং নিরক্ষীয় অঞ্চলে 5500 মিটার উচ্চতায় হিমরেখা অবস্থান করে। 5.4 দাগের প্রশ্ন, ভারতের জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখো। উত্তরটি দেখো। ভারতের জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য হলো: 1 নম্বরে অববাহিকা বন্যা নিয়ন্ত্রণ, 2 নম্বরে বর্ষাকালে অববাহিকায় জল যাতে জমতে না পারে এবং তার ফলে কৃষিকাজে যাতে ব্যাহত না হয়, 3 নম্বরে শুষ্ক ঋতুতে যাতে জল পাওয়া যায়, 4 নম্বরে ভৌমজলের ভাণ্ডার সমৃদ্ধ করা। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ধাপ চাষ, ফালি চাষ, ধাপ চাষ, ফালি চাষ সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ করা সম্ভব? উত্তরটি দেখো। বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে ক্ষয় ও অবনমনের হাত থেকে মাটিকে রক্ষা হলো মাটি সংরক্ষণ। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করতে ধাপ চাষ, ফালি চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষের ভূমিকা অগ্রণী। 1 নম্বর পয়েন্টে ধাপ চাষ। পাহাড় ও পর্বতের ঢালু অংশে ধাপ কেটে একটি সমতল ভূমি তৈরি করে চাষের জমি তৈরি করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় ভীষণভাবে কমানো যায়। তবে এই ধাপ তৈরিতে কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। ধাপ বিভিন্ন প্রকার হয়: বেঞ্চ সোপান, পর্যায়িত সোপান, সমতল সোপান। 2 নম্বরে ফালি চাষ। যে সকল ঢালু জমিতে মাটি ক্ষয় বেশি সেখানে ঢালের আড়াআড়ি চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয় রোধকারী শস্য, সিম, ডাল, সয়াবিন চাষ করা হয়। এতে মাটির ক্ষয় রোধ হয় এবং মাটির জলধারণ ক্ষমতাও বাড়ে। 3 নম্বর পয়েন্টে সমোন্নতি রেখা বরাবর চাষ। সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে জলের গতিকে বাধা দিয়ে আটকে দিলে যেমন মৃত্তিকা ক্ষয় রোধ হয়, অন্যদিকে এই জল মাটিতে শোষিত হয় এবং গাছ তার প্রয়োজনীয় জল পায়। 6.2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদী উপত্যকা ও হিম উপত্যকার পার্থক্য করো। সৃষ্টির প্রক্রিয়া, উপত্যকার আকৃতি, অবস্থান। উত্তরটি দেখো। অবস্থান সৃষ্টির প্রক্রিয়ার ভিত্তিতে নদী উপত্যকা পার্বত্য অঞ্চলে অবঘর্ষ, জলপ্রপাত প্রভৃতি ক্ষয়কার্যের প্রক্রিয়ায় সৃষ্টি হয়, কিন্তু হিমবাহ উপত্যকা অতি উচ্চ পার্বত্য অঞ্চলে উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। ক্ষয় উপত্যকার আকৃতি। নদী উপত্যকা প্রধানত আই বা ভি আকৃতি বিশিষ্ট হয়। সমভূমিতে এটি বিস্তৃত ও চওড়া ইউ আকৃতি বিশিষ্ট হতে পারে, কিন্তু হিমবাহ উপত্যকা সর্বদা ইউ আকৃতি বিশিষ্ট হয়। গয়ে অবস্থান। উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে নদী বা জলধারা কার্যকরে সেখানে নদী উপত্যকা গঠিত হয়, কিন্তু উচ্চ পর্বতের চির তুষারাবৃত অঞ্চলে যেখানে হিমবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেখানে হিমবাহ উপত্যকা গঠিত হয়। 6.3 দাগে হিমালয় পর্বতমালা কীভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? উত্তর: উত্তরে ধনুকাকৃতি হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। যেমন: অধিক উচ্চতার কারণে উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু হয়েছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। কোনো কোনো অংশের জলবায়ু অন্তত শীতল তুন্দ্রা প্রকৃতির। হিমালয় পর্বত অবস্থানের কারণে শীতকালে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, ফলে শীতকালে ভারত অধিক শৈত্যের হাত থেকে রক্ষা পায়। হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষেপ পদ্ধতিতে অধিক বৃষ্টিপাত ঘটায়। মৌসুমী বায়ুর উৎপত্তিতেও পরোক্ষভাবে হিমালয়ের প্রভাব রয়েছে। 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7.1 দাগের প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কাজের ফলে বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। উত্তরটি দেখো। উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি হিমবাহ উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। উদাহরণ: তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচেন ও লাচুং অঞ্চলে নানা ধরনের গ্রাবরেখা দেখা যায়। শ্রেণীবিভাগ। গ্রাবরেখাগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, যথা: অবস্থান অনুসারে গ্রাবরেখা শ্রেণীবিভাগ। পার্শ্ব গ্রাবরেখা।
হিমবাহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পাশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হল পার্শ্বগ্রাবরেখা। ক্ষয়ে ভূমিগ্রাবরেখা। হিমবাহের তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হল ভূমিগ্রাবরেখা। গয়ে মধ্যগ্রাবরেখা। দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত গ্রাবরেখা হল মধ্যগ্রাবরেখা। ঘয়ে হিমাবদ্ধ গ্রাবরেখা। হিমবাহের ফাটলের মধ্যে সঞ্চিত গ্রাবরেখাকে হিমাবদ্ধ গ্রাবরেখা বলে। উঁতে হিমতল গ্রাবরেখা। পর্বতগাত্র ও হিমবাহের ফাটলের মধ্য দিয়ে প্রস্তরখণ্ড হিমবাহের তলায় পৌঁছালে তাকে হিমতল গ্রাবরেখা বলে। জয়ে প্রান্ত গ্রাবরেখা। হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাবরেখা হল প্রান্ত গ্রাবরেখা। দুয়ের দাগে আকৃতি মানে 2 নম্বর যে শ্রেণীবিভাগটা আকৃতি ও প্রকৃতি অনুসারে গ্রাবরেখা শ্রেণীবিভাগ। কয় বলয়ধর্মী গ্রাবরেখা। বলয় আকারে সঞ্চিত গ্রাবরেখা হল বলয়ধর্মী গ্রাবরেখা। ক্ষয়ে অবিন্যস্ত গ্রাবরেখা। হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখা হল অবিন্যস্ত গ্রাবরেখা। গয়ে রোজেন গ্রাবরেখা। গ্রাবরেখাগুলি একে অপরের উপর সঞ্চিত হলে তাদের রোজেন গ্রাবরেখা বলে। ঘয়ে স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা। উপকূল অঞ্চলে হিমবাহ প্রসারিত হলে সমুদ্রের তলদেশে স্তরে স্তরে গ্রাবরেখা সঞ্চিত হয়, এদের স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখা বলে। ছবিটা দেখে নাও তোমরা। 7.2 দাগের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? উত্তরটি দেখো, ভারতের দক্ষিণাঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়। দক্ষিণাঞ্চলে কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু রাজ্যে কফি চাষ করা হয়। পাঠ প্রশ্নটি হচ্ছে, এই বাগিচা ফসল চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। কফি চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ জলবায়ু। কফি চাষের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ুর উপযোগী। উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কফি চাষের জন্য আদর্শ। উঁচু জমিতে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও নিচু জমিতে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কফি চাষের জন্য আদর্শ। বৃষ্টিপাত 150 থেকে 250 সেমি বৃষ্টিপাত কফি চাষের জন্য প্রয়োজন। গাছে ফল ধরার জন্য নিয়মিত বৃষ্টিপাত প্রয়োজন। আর্দ্রতা ও কুয়াশা। আর্দ্রতা ও কুয়াশা কফি গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এজন্য সামুদ্রিক আর্দ্রতায় দক্ষিণ ভারতে কফি চাষ ভালো হয়। ঘয়ে তুষারপাত ও ঝড়। ঝড় ও তুষারপাত কফি গাছের ক্ষতি করে। অনুদাগে সূর্যকিরণ। কফি পাকার জন্য এবং সংগ্রহ করার সময় প্রখর সূর্যকিরণ যুক্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন। মৃত্তিকা মৃদু অম্লধর্মী হিউমাস সমৃদ্ধ ও লৌহ পটাশযুক্ত উর্বর লাল দোআঁশ মৃত্তিকা কফি চাষের জন্য আদর্শ। 3 দাগে জমির প্রকৃতি। গাছের গোড়ায় জল দাঁড়ালে কফি ক্ষতি হয়, তাই পাহাড়ের ঢালু জমি কফি চাষের জন্য উপযোগী। দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে এই জন্য কফি চাষ ভালো হয়। এখানে 500 থেকে 1500 মিটার উচ্চতায় কফি চাষ হয়ে থাকে। 4 নম্বর পয়েন্টে ছায়া প্রদানকারী বৃক্ষ। প্রত্যক্ষ সৌরকিরণ কফি গাছের পক্ষে ক্ষতিকর, তাই কফি বাগিচাগুলিতে কলা, ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয়। 7.3 দাগের প্রশ্ন, ভারতের জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো, ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি হলো নিম্নলিখিত। 1 দাগে অপরিকল্পিত নগরায়ন। শহরগুলি যেমন অপরিকল্পিতভাবে বিস্তৃত হয়েছে, তেমনি জনসংখ্যাও বেড়েছে অপরিকল্পিতভাবে। এটি ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাব। অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল করেছে এবং শহরের পরিবেশ নষ্ট হয়েছে। শহর ক্রমশ বাড়তে থাকার কারণে শহরতলির কৃষি জমি ধ্বংস হয়েছে। 2 নম্বর পয়েন্টে বসতির সমস্যা। অধিক জনসংখ্যার কারণে শহরে বসবাসের সমস্যা খুব বেশি। স্বল্পপরিসর বাড়ি বা ছোট ছোট ঘরে ঠাসাঠাসিভাবে অনেক মানুষকে একসঙ্গে থাকতে হয়। কাজের সুযোগ যেখানে কম, বিশেষ করে বস্তি অঞ্চলে, সেখানে এই সমস্যা খুব বেশি। 3 নম্বরে বস্তি সমস্যা। বড় শহরগুলির বস্তির সমস্যা গভীর। দেখা গেছে বড় শহরগুলির প্রায় 25 থেকে 30 ভাগ মানুষ বস্তিবাসী। স্বল্পপরিসর থাকার জায়গা, অস্বাস্থ্যকর পরিবেশ, পানীয় জলের সমস্যা, পয়ঃপ্রণালীর সমস্যা, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বস্তিগুলো নিত্যদিনের সমস্যা। 4 দাগে পরিবহন। প্রায় সব শহরে যাতায়াত একটা বড় সমস্যা। শহরগুলির আয়তনের তুলনায় রাস্তা দৈর্ঘ্য অনেক কম। ফুটপাতের অভাব। সংকীর্ণ রাস্তার কারণে যানবাহনের গতি অনেক ধীর। 5 নম্বর পয়েন্টে স্বাস্থ্য। এমনিতেই বস্তি অঞ্চলগুলির পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়। অন্যদিকে কলকারখানা ও অতিরিক্ত যানবাহনের কারণে শহরে
দূষণের মাত্রা অনেক বেশি, ফলে শহরবাসীর বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি। 6 দাগে শিক্ষা। শহরে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে সকলের জন্য প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা সম্ভব হয় না, তাই শহরেও নিরক্ষর মানুষের সংখ্যা কম নয়। 7 নম্বরে বিদ্যুৎ। অতিরিক্ত জনসংখ্যার কারণে শহরে প্রায়শই বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। 8 নম্বরে নিকাশি ব্যবস্থা। ভারতে এমন কোনো শহর খুঁজে পাওয়া যাবে না যেখানে জলনিকাশির সমস্যা নেই। অপরিকল্পিতভাবে শহর গড়ে ওঠা এর মূল কারণ। বর্ষাকালে নিকাশি সমস্যা আরও প্রকট হয়। বর্ষা ঋতুতে অতিরিক্ত বৃষ্টিতে মুম্বাই, কলকাতা ইত্যাদি শহরে দুর্ভোগ চরম আকার নেয়। বর্ষায় জল জমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। তাহলে দশম শ্রেণীর ছোটো ছোটো ভাই বোন এবং ছাত্রছাত্রী, তোমরা অক্টোবর মাসের ফাইনাল অ্যাক্টিভিটি টাস্কের অক্টোবর নভেম্বর মাসের ফাইনাল অ্যাক্টিভিটি টাস্কের অর্থাৎ পার্ট 8-এর 50 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমরা একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।